দু একটা জিনিস সূত্র ধরে রাখা দরকার যে রঘুনাথ গোস্বামীর সঙ্গে যোগাযোগের আগে দিয়ে আমি মানে থ্রি ডাইমেনশনাল যে অ্যাসপেক্ট অফ আর্ট এক্সপ্রেশন সেটা আমার 60-এর দশকে বা 50-এর দশকে আমার শুরু হয় থ্রি ডাইমেনশনাল অ্যাসপেক্ট অফ আর্ট এক্সপ্রেশন। যেমন আমি যখন স্কুলে পড়তাম আমাদের পুজো মণ্ডপটা প্রতি বছর পুজো মণ্ডপটাকে আমি সাজাতাম। তখন এখনকার মতো থিম কিছুই না, আমাদের পুজো খুবই বনেদি এবং প্রাচীন ধারার একচালা মূর্তি, কিন্তু আমাদের মণ্ডপটাকে ঘিরে আমাদের যে জায়গাটা ছাদ আচ্ছাদন দেওয়া হয় যে প্যান্ডেলটা, সেটাকে প্রত্যেকবারে নতুন নতুন একটা রূপ দেওয়ার আমার একটা প্রবণতা স্কুল জীবনেই ছিল। এবং আমি কলেজ জীবনে এসে আমি যখন এই থ্রি ডাইমেনশনাল কাজ নিয়ে কাজ করতে শুরু করি, কারণ এই থ্রি ডাইমেনশনাল কাজটা পরবর্তীকালে গিয়ে আমার নাটকে এসে কালমিনেট করবে, সেই জন্যই বলছি। এবং রঘুনাথ গোস্বামীর সঙ্গে যখন যোগাযোগ হয়, রঘুনাথ গোস্বামী একটা সময় ভারতবর্ষের খুবই অগ্রগণ্য একজন ত্রিমাত্রিক শিল্পী, যিনি এই ধরনের কমার্শিয়াল কাজই করতেন, কিন্তু তার মধ্যেও ওনার নিজের অনেক কন্ট্রিবিউশন আছে। খুব মানে এখানে দুটো স্কুল খুব ডমিনেন্টলি ছিল, একটা রণানন্দ দত্তর, একটা রঘুনাথ গোস্বামী, এবং দুটো বিরোধী স্কুল এবং দুটো আলাদা স্ট্রিম, ভালো মন্দের জায়গা থেকে বলছিলাম। কিন্তু রঘুনাথ গোস্বামীর সঙ্গে এই কাজে থাকতে থাকতে এই ত্রিমাত্রিকতাকে আমি বুঝতে দেখি, চেষ্টা করি। ঠিক সেই সময় দিয়ে যেহেতু আমার নাটকের ক্ষেত্রে প্রসেনিয়াম থিয়েটারের আগে গ্রাউন্ড থিয়েটারে আমার বেশি যোগাযোগ হয়, লেট 70s আর্লি 80s। গ্লোডস্কির আসা ছাড়াও আমরা এই স্কুলে যে ওয়ার্কশপগুলো করি, ফিজিক্যাল ওয়ার্কশপ করি, যাতে আমি নিজে অংশ নিয়েছি। আমি একটা অবজারভার হিসেবে আমি এই কাজটা করছি। আমি খালি অবজার্ভ করছি না, আমি পার্টিসিপেট করছি থ্রু ভিজুয়াল মিডিয়াম, আমি ডকুমেন্টও করছি। কিন্তু প্রত্যক্ষভাবে নাটকে আসার যে পদ্ধতি বা যে চলন আমার তৈরি হলো, সেইটা খুব বৈশিষ্ট্যপূর্ণ এবং সেটা একদম বিচিত্র। সেইটার অভ্যেস কোনো দেশে কোথাও এখনো পর্যন্ত ঘটেনি। খালেদ দ্বারাও করতেন না, অন্য যারা করছে তারাও কোনোদিন করেনি, তাদের প্রয়োজন মনে করেনি। কিন্তু আমি প্রয়োজন মনে করেছি, কারণ আমি মনে করি এটা প্রক্রিয়া। সেটা হচ্ছে তিস্তাগড়ের বৃত্তান্তে যখন আমি কাজ করতে শুরু করি, তখন আমার প্রথম এটাই ছিল যে মহলা কক্ষে আমি ছবি আঁকতে শুরু করি। পুরো মহড়া দিচ্ছে, রিহার্সাল হচ্ছে, সেই রিহার্সালটাকে ডকুমেন্ট করা। এই রিহার্সাল ডকুমেন্টেশনটা এখনো বজায় আছে। আমি যে নাটকে মঞ্চ করি, আমি তার রিহার্সাল ডকুমেন্ট করি। রিহার্সাল ডকুমেন্টেশনের মজাটা হচ্ছে যে রিহার্সালে তারা যে ধরনের নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে, অনেক মুহূর্ত বাতিল হয়ে যায়, অনেকগুলো ছোটো ছোটো এপিসোড আর পরে রিপিট করা হয় না, কিন্তু এইটা করতে গিয়ে একটা সংযোগ তৈরি হয়। এবং এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ আমার দেখা এবং আমার করা, সেটা হচ্ছে যখন আমি মহড়া কক্ষে ঢুকি, যখন মহড়া সেইভাবে শুরুই হয়নি, অর্থাৎ যখন পাঠ প্রতিক্রিয়া চলছে, 10টা 20টা 30টা চরিত্র, তারা তাদের যে অংশগুলো পাঠ করবে, তারা বসে বসেই পাঠ করে, খুব স্ট্যাটিক। কিন্তু সেইখানে আমি প্রথম দেখতে থাকি যে যখন স্ট্যাটিক অবস্থায় একজন পড়ছে, তার স্বর প্রক্ষেপণ, সেই প্রক্ষেপণের মধ্যে ইমেজ আছে। অর্থাৎ সে কীভাবে উচ্চারণ করছে, সে কীভাবে চরিত্রায়ন করছে, সে কীভাবে চরিত্রটাকে বুঝছে, এইটা মধ্যে আসলে ইমেজটার জন্ম হচ্ছে। ইমেজটা যখন সে দাঁড়াচ্ছে, যখন মঞ্চ হয়ে যাচ্ছে, যখন আলো পড়ছে, যখন পোশাক পরছে, যখন মঞ্চের একটা জায়গায় সে একটা স্পেস তৈরি করছে, তখন কি ইমেজটা আস্তে আস্তে মৃত হতে যাচ্ছে। ইমেজ আসলে জন্মায় যখন ইমেজ নেই, তখন ইমেজ জন্মায়। এই যে ইমেজলেস ইমেজ, যেটা আমার সম্পূর্ণ কল্পনা প্রসূত, এই চরিত্রটাকে আমি চরিত্রায়ন করছি আমার কল্পনায়, আমি তাকে দাঁড়িয়ে তুলছি, আমি তাকে তার ভঙ্গি দিচ্ছি, এইটা থেকে আমার প্রথম কেমিস্ট্রিটা, রসায়নটা শুরু হয়। যার জন্য পাঠ প্রতিক্রিয়াটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহড়ার, যেটা সবচেয়ে অবজ্ঞাত এবং সবচেয়ে বেশি সাধারণভাবে দেখা হয়, যে লোকে পাঠ করবে, এটা পাঠ করছে, ওটা পাঠ করছে। এবার এই পাঠপত্রিকার দ্বিতীয় স্তরে সে যখন অভিনয় করতে যাচ্ছে, সে এখন মঞ্চে যেটাকে এরা নিজের পরিভাষায় ব্লকিং বলে, কম্পোজিশন বলে, এইসব করতে যাচ্ছে,
তখন এই মানুষগুলোর, এই চরিত্রগুলোর একটা খুব সূক্ষ্ম পরিবর্তন ঘটে এক্স থেকে ওয়াইতে যাওয়ার, এবং সেই পরিবর্তনের মধ্যে যে মানে অজানা রোমাঞ্চিত একটা অংশ আছে, সেই অংশটি হচ্ছে যে একটু আঁধারে ভরা, এই মুহূর্তে পাল্টে যাওয়ার অংশ। এবং সেই অংশটাই যদি আমি ঢুকে পড়তে পারি, আমার আঁকার মধ্যে যে সেই অংশটা প্রতিফলিত হয়, তাহলে এর মধ্যে তার একটা কারণ আছে, সেটা খুব গিমিক নয়। সেই কারণটা হচ্ছে এই চরিত্রগুলোর সঙ্গে আমি পরে কথা বলতে গিয়ে, ছবি দেখাতে গিয়ে বুঝেছি যে অ্যাজামশনের একটা জায়গা আছে। অর্থাৎ ওই চরিত্রটা হয়তো তার অভিজ্ঞতা বা ভাবনা দিয়ে অ্যাজুম করে উঠতে পারছে না যে সে কীভাবে মাউন্ট করবে, কিন্তু আমি অ্যাজুম করে ফেলতে পারছি কীভাবে মাউন্ট করলে ভালো হয় বা এই প্রকোষ্ঠ হয় বা যথাযথ হয়। এই অ্যাজামশনটা আমার ছবির মধ্যে ঢুকছে। এই অ্যাজামশনটা ছবির মধ্যে ঢোকার ফলে তুমি যখন ডকুমেন্ট করছো, আমি যখন ডকুমেন্ট করছি, আমি তো কন্টিনিউয়াসলি শয়ে শয়ে ছবি আঁকি মহড়া কক্ষে, এবং আমি যখন এই ডকুমেন্ট করছি তখন এইগুলো যখন ওদের এক্সারসাইজের মধ্যে ঢুকে, ওরা যখন এইগুলোকে ফিরে দেখতে, তখন ওই মুহূর্তগুলো, সময়গুলো, সংলাপগুলো সব আমি অনেক সময় সংলাপও লিখে রাখি, এই সংলাপের সঙ্গে মেলাতে থাকে। অর্থাৎ কোরিওগ্রাফগুলো তৈরি হতে থাকে। কোরিওগ্রাফ তো খালি শরীর দিয়ে হয় না, কোরিওগ্রাফ হয় সাউন্ড দিয়ে, কোরিওগ্রাফ হয় এক্সপ্রেশন দিয়ে, কোরিওগ্রাফ হয় ড্রয়িং দিয়ে, লাইন্সগুলো কোরিওগ্রাফ করে। তো এইটা তখন এইটা একটা সার্কুলেট করতে শুরু করে, অর্থাৎ ব্যাক অ্যান্ড ফোর্থ করতে শুরু করে, এবং এইগুলো ওদের কাছে ফেরত যায়, এবং সেই নির্মাণ প্রক্রিয়ার অংশ হয়ে ওঠে। এটা এই সমস্ত ছবিগুলো নির্মাণ প্রক্রিয়ার অংশ হয়ে ওঠে। এই নাটকটা তৈরি হওয়া, নাটকের মঞ্চ তৈরি হওয়ার পর্যন্ত নির্মাণ প্রক্রিয়ার অংশ হয়ে ওঠে। যাতে আমার মঞ্চটা কোনো একটা হঠাৎ আকাশ থেকে পড়া আমার কল্পনা প্রসূত কিছু নয়, এটা নাটকের অংশ, যেটা থেকে স্পেসিফিক্যালি লালিত চৌধুরীকে ধরেই আমি বলছি এর সঙ্গে এদের বিরাট তফাৎ। এরা এরা দক্ষ, প্রতিভাবান। আমি সেই আমার দক্ষতা ও প্রতিভা নেই বলে আমি এইভাবে সেটাকে মেটানোর চেষ্টা করি। এরা যেটা কল্পনা করেন সেটাকে অমোঘ ভাবেন, আর আমি সেটাকে সন্দেহ করি। আমি যেটা করি প্রতি মুহূর্তটাকে সন্দেহ করি এবং বাতিল করার চেষ্টা করি, আর এরা সেটাকে অমোঘ এবং চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখেছেন। এবং খালেদা বলছে আমি এখন মঞ্চটা বুঝে গেছি। আমি সারা জীবনে আমি কোনোদিন বুঝবো যেন মঞ্চটা আমি বুঝেছি। আমার এত প্রতিভা নেই যে আমি মঞ্চ বুঝে যাব। তার কারণ হচ্ছে, বড় কারণ হচ্ছে যে মঞ্চ এমন একটা, সারা পৃথিবীব্যাপী এই এমন একটা মাধ্যম যে প্রতিদিন জন্মায়, প্রতিদিন মরে, প্রতি মুহূর্তে জন্মায়, প্রতি মুহূর্তে মরে। আমি কে তাকে অমোঘ এবং সত্য বলে মেনে ধরে নেব? কারণ আমি আজ যেটা করছি অমোঘ বলছি, প্রতি মুহূর্তে সে তার মৃত্যু ঘটেছে, কালকে ধরে নতুন করে জন্মাবে, এবং আমার মঞ্চটাও নতুন করে জন্মাবে। কারণ আমার মঞ্চ নতুন করে জন্মাবে এই জন্যেই যে এই নয় যে মঞ্চে একটা স্থাপত্য তৈরি করা আছে সেটা স্ট্যাটিক ইনঅ্যানিমেট বলে জন্মাবে, এই জন্যে যে মঞ্চের ব্যবহারের উপরে আমার মঞ্চটা নির্ভর করে। আমার মঞ্চ কখনো নিজেই নিজেকে প্রকাশ করে না। আমি একটা ওয়ার্কশপে বলেছিলাম যে সব মঞ্চ পর্দা ওঠার পরেই সবাই উত্তেজিত হয়ে ওঠে, কি অসাধারণ মঞ্চ দেখছি, তার স্থাপত্য দেখছি, তার কারুকার্য দেখছি। সেই মুহূর্তে মঞ্চটা মারা গেছে, মৃত্যু হয়েছে, এবং তারপরে যতক্ষণ ধরে নাটকটা চলে এই মঞ্চটি হচ্ছে একটা বোঝা, মৃতদেহ যেরকম বোঝা, তাকে তার থেকে গন্ধ বেরোয়, পচনের গন্ধ বেরোয়, পুরো মঞ্চটাতেই পচনের গন্ধ বেরোয়। কারণ সেই মঞ্চকে, যে মঞ্চ এত মহার্ঘ, এত মানে কারুকার্যপূর্ণ, সে মঞ্চ তো আর ব্যবহার করা যাবে না, অভিনয় করা যাবে না। অভিনয় যারা করে তারা নিজেদের মতন অভিনয় করে, আর মঞ্চ তার মধ্যে থাকে একটা দর্শক হিসেবে, এবং দর্শকের কাছে এই মঞ্চ একটা চক্ষুশীল বস্তু হয়ে দাঁড়ায়। তো এইটা এই জায়গাটা তো খুব বিপজ্জনক জায়গা। এই জায়গাটাকে কোনো পশ্চিমবাংলার বেশিরভাগ দল আমাকে ভয় পায় এই জন্যে, বা আমাকে এড়িয়ে চলে এই জন্যে যে এটা তো তারা চায়নি। তারা তো একটা স্পেকটাকল তৈরি করতে চেয়েছে, তারা মহার্ঘ কিছু করতে হয়েছে, তারা 500-1000 টাকা টিকিটের দাম করবে তো ওইটা দেখানোর জন্যে। তা আমি তখন বলতাম যে এই সাধারণ যারা মঞ্চকর্মী, নাট্যকর্মী, তারা তো কোনো অপরাধ করেনি। তা আমাদের এই কাজ করার জন্য তো বিভিন্ন গ্যালারি আছে, বিভিন্ন জাদুঘর আছে এই মহার্ঘ জিনিস করার জন্যে, এবং তার বিরাট মূল্যবান একটা জিনিস করার জন্য। এরা খুব সাধারণভাবে অভিনয় করতে এসছে, একটা জীবনের বা তার একটা কথা বলতে এসছে। সেখানে আমি একজন সহযোগী হিসেবে আসতে পারি। আমি আমার নিজেকে প্রকাশ করার জন্য আমি আসতে পারি না। আমি সিগনেচার ভ্যালুর জন্য তো আমি ওখানে যাইনি।
আমি গেছি তার একটা অংশ হিসেবে। সেখানে আমি একটা